তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 এই যে ধরেন আপনি আঙ্কেল মানে চাকরি থেকে অবসর গ্রহণের পরে আপনি ধরেন স্বাধীনভাবে চলাফেরা করেন না, স্বাধীনভাবে চলাফেরা করেন না, সকালে পার্কে যান, বাজারে যান, রাস্তাঘাটে হাঁটেন, মানে কোনো অসুবিধা নাই। কেউ কি মাথা উঁচু করে কোনোদিন তাকাইছে? না। কেউ কি চোখ তুলে কোনোদিন তাকাইছে? আপনার সামনে পড়লে সাউন্ড দিয়ে কথা বলে না সবাই? আর এই যে উনি এই যে বাইরে যান দিনে রাতে 24 ঘন্টা, ঠিক আছে, ঘোরাফেরা করেন, চাকরি করেন, কেউ কি কোনোদিন চোখ তুলে তাকাইছে? নো। ব্যাড সাউন্ড দিছে? নো। কেন? কিভাবে? কারণ হচ্ছে এই যে চারপাশে একটা নিরাপত্তার দুর্গ, একটা বলয় আমি তৈরি করে রাখছি। কে? আমি। এই জন্যই তো আঙ্কেল। বাবা, তুমি একটা কাজ করতে পারো, যেহেতু এত নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, আমাদেরকে যারা নিরাপত্তা দেয়, এই যে পুলিশ প্রশাসন যারা আছে, তাদেরকে বলে দাও যে আমাদেরকে আর নিরাপত্তা দিতে হবে না, আমরা আমাদের নিরাপত্তার জন্য সুযোগ্য নিরাপত্তা একজন লোক পেয়েছি যে আমাদেরকে নিরাপত্তা দিবে, তাই না? বাবা তুই ওর কথা কিছু মনে করো না, ছোট মানুষ তো, বাস্তব জ্ঞান একটু কম আছে। বাবা এই তুই বাস্তবতা বুঝিস? হ্যাঁ, বাস্তব জ্ঞান তোর আছে? যদি বাস্তব জ্ঞান থাকতো তাহলে এই ছেলেটার সাথে এইভাবে তুই কথা বলতি না। ও কি বলে মনোযোগ দিয়ে শোন। শোন, এই বাড়িতে যা কিছু ঘটে, যা কিছু হয়, সব কিছুর সাথেও থাকবে, আছে, ভবিষ্যতে থাকবে। এটা আমার লাস্ট কথা, কথাটা মনে থাকে। তুমি ওকে টলারেট করতে পারলেও আমি পারবো না। বাবা ছোট মানুষ তো, না বুঝি অনেক কথা বলে ফেলে, কিছু মনে করো না না আঙ্কেল, আমি তো মনে করলে করতে পারি, আমি কিন্তু পারি আঙ্কেল, কিন্তু আমি কিছু মনে করব না, কারণ আমি তো একবার বলছি আপনি আমার বাবার মতো, আপনি অসম্মানিত হন এরকম কিছু আমি করব না, বা আপনি আমার উপরে দায়িত্ব ছেড়ে দেন, আমি ব্যবস্থা করে নেব। দেখো কোনো অসুবিধা নাই আঙ্কেল, আপনি আমার কথা ভাইবা আপনিও কিছু মনে করেন না আঙ্কেল। 10টা 10 বাজে তো, কোনো অসুবিধা নেই, তাহলে চলেন ছাদে যাই একটু। না না না, ওই বাবা ওইসব ব্যাপারে কোনো অসুবিধা নাই তো। এই বাবা বাবা বাবা, ওই তুমি কি এইসব খাই কি বাজে ওই ইয়া করো, আমি বাবার পাওয়ারে আমার ভয় লাগে বাবা, আমি একবার ব্ল্যাঙ্ক হয়ে যাই। আমার না না আমি আমি করবো তোমার সাথে, বোঝার চেষ্টা করেন। ছাদে আমি অলরেডি রাইখে আসছি, একদম গ্লাস টাস সহ সব কিছু আছে, অসুবিধা নাই। আর আঙ্কেল যে আইটা, এটা আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশন, মানে আমাদের যদি একটু লেগে যায়, হ্যাঁ, বা আমাদেরকে কেউ অপমান করে, হার্ট করে, তখন আমরা এই যে আর ভাষা হারাই ফেলি, এটা আমাদের একটা নিজস্ব ভাষা বলতে পারি, আই আই আই। চলুন বাবা। হ্যাঁ আবার ডাকছে। দয়ালগুরু, 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 আমার কথা শুনতেছেন না? কিসের জন্য? কি রে বাবা, কি কি হয়েছে দয়ালগুরু? আমি কি করেছি আপনার সাথে? আপনি আমার কথা শুনতেছেন না কিসের জন্য? আমি কি করেছি আপনারে? কি কথা শুনবো তোমার? বলো তো, কি কথা শুনবো বলো। আপনি আমার উপর রাগ করে আছেন কি? তুমি আমারে কার সাথে পরিচয় করাই দিছিলা? ওই যে চন্দ্রকন্যার সাথে। চন্দ্রকন্যা? সে কি করছে? কি করেছে? সে আমাকে নিয়ে তার বাবার কাছে গেছে, আর সেই লোক হইছে তেল কোম্পানির মালিক। এখন সেই লোক আমাকে কিনতে চাচ্ছে। কি করছেন? ডলার ডলার ব্ল্যাঙ্ক চেক লিখে দিবে, যা খুশি আমি অঙ্ক বসায় নেব। এই বাউল রে কেন যায়? যায়। হ্যাঁ দয়ালগুরু,
আপনার রাগ করেন না, আমি বুঝতে পেরেছি আপনার খুব রাগ হচ্ছে। ওরা তো জানে না বাউলের মূল্য তারা কিরাম করে দেবে। দয়াল গুরু, আপনি কোনো টেনশন করবেন না। আপনারা অপমান করেছে তো, আপনার মন খারাপ হয়েছে তো, আমি সব ব্যবস্থা করতেছি। দেখেন আমি কি প্রতিশোধটা নেব, আপনার মনে কষ্ট দিয়েছে, আমি তাদেরকে ছাড়বো না। থামো, যদি কিছু পারো তাহলে গিয়ে করো। এখন আমার সহ্য হচ্ছে না, আমার মন খুব খারাপ, আমি একলা একলা একটু বসবো ওই জায়গাটায়, তুমি এখন যাও। দয়াল গুরু, আপনার সাথে একটু থাকি। আপনি আরে দয়াল গুরু, আপনার কথায় আপনার প্রয়োজনে একটা মাটির মানুষের সাথে আপনাকে পরিচয় করাই দিছি। আপনি কি করছেন? আমার পরিচয়ের সুবিধা নিয়ে আপনি তাকে সরাসরি কর্পোরেট অফিসে নিয়ে গেলেন। অফিসে নিয়ে যেয়ে আপনি ক্ষান্ত হন নাই। আপনার অহংকারী বাবা আমার দয়াল গুরুর সাথে খুব খারাপ ব্যবহার করছে, বাজে ব্যবহার করছে। এক্সকিউজ মি, না জেনে না শুনে না বুঝে কথা বলবেন না। আমার বাবা কোথায় তাকে অপমান করেছে? বরং আমার বাবা সেই নিরীহ মানুষটাকে আর্থিক সহযোগিতা করতে চেয়েছে, আর্থিকভাবে সচল করতে চেয়েছে। এখানে অপমানের কি দেখছেন? সম্মান জানিয়েছে বাবা তাকে। সম্মান করছে? কি সম্মান করছে? হ্যাঁ, আমার এই মাটির মানুষটাকে, বাউলটাকে টাকার লোভ দেখায় অপমান করছেন। আপনার বাবার তেল বেচা পয়সা দিয়া তাকে কিনতে চাইছেন, এটাই কি আপনাদের সম্মান? এত যে জোরে জোরে আমার সাথে কথা বলতেছেন, এই মানুষগুলো যখন না খেয়ে থাকে তখন এই সাউন্ড করে থাকে। হ্যাঁ, এই মানুষগুলো ছেলে মেয়ে যখন পড়তে পারে না টাকার অভাবে, তখন আপনার এই আওয়াজ করে থাকে। চিকিৎসার অভাবে যখন মারা যায় তখন এই আওয়াজ করে থাকে। হ্যাঁ, কোথায় থাকে? কোথায় থাকে, কোথায় থাকবো? আমরা সবসময় বাউলদের সাথে ছিলাম, বাউলদের সাথে আছি, ঠিক আছে? আপনারা কি করেন? দু চারটা বাউলকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে তাকে টাকা পয়সা দেন, ধন সম্পত্তি দেন, বাড়ি ঘর দেন, দিয়ে কি করেন? এগুলো সবাইকে দেখান। এগুলো জাস্ট আপনাদের সোয়াব, সোয়াব ছাড়ার কিছু না। আই ওয়াশ করেন। মোটো আইওয়াশ না। আমার বাবা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমার বাবা কি করছিল? একজনকে দিয়ে শুরু করেছিল তাদেরকে আর্থিকভাবে সচল করার, একের পর আর অধিক আস্তে আস্তে সচল করবে, এটাই আমার বাবার সিদ্ধান্ত ছিল। আমি তো এটাই বুঝতে পারতেছি না যে আপনারা আমার দয়াল গুরুর সাথে কি এমন ব্যবহারটা করলেন। দয়াল গুরু আপনাদের অফিস থেকে দৌড়াইতে দৌড়াইতে চলে আসলো বাইরে, এসে কান্নাকাটি করলো। কি করছেন আপনারা তার সাথে? কি এমন ব্যবহার করছেন? আচ্ছা, আপনি যে এত কথা বলতেছেন, আপনি কি জানেন ওইখানে কি হয়েছে? আপনি ছিলেন ওইখানে? আমি তো ছিলাম। আমার বাবা তাকে একটা ভালো অ্যামাউন্ট অফার করেছে। উনি কি করলেন? অফারটা নিলেন না, বাউলের একটা গান ধরে ওখান থেকে চলে গেলেন। আমি তো আর পিছন পিছন ছুটতে ছুটতে গেলাম, তাকে আর খুঁজে পেলাম না। এখন পর্যন্ত খুঁজছি, উনি আমার সাথে কোনো যোগাযোগই করছে না। পাবেন কি করে? আমি বুঝতে পারছি, ওনারা তো ভাই বাউল মানুষ, ভাই ওনারা মাটির মানুষ, ওনাদেরকে এই টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। বনের পাখিরে কি খাঁচায় আটকা রাখা যায়? এটা হচ্ছে কথা। ভাই 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 ভাই, তুই কি পলাই গেছিস আমার সামনে না? ভাবছিস যে আমি আর তোরা পামু না? গেছস গেছস আবার গুরুর বাড়ির আশপাশটা ঘুরাঘুরি করতেছস, কি আমার না বিচার দিবি না? ভাই বিশ্বাস করেন, আমি যে আর বাপরে মারতে পারি নাই এই আক্ষেপে আমি মরে যেতেছি ভাই। আমি গুরুর কাছে আসছি মাথা নত করে ক্ষমা চাওয়ার জন্য। বিশ্বাস করেন, আমি এই আক্ষেপ ভিতরে রাখতে পারতেছি না। এই জীবন আমি রাখবো না, আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করব। তুই যে সুইসাইড করবি, তোর এই দেহটা যে মানুষজন কবরে নিয়ে যাবে, কষ্ট হবে না বড়া? ভাই আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না ভাই, আমি আমার নিজের কবর নিজে খুঁড়বো, এরপর দড়িয়ে গায়ে ফাঁস দিয়ে নিজের কবরে নিজেই শুয়ে পড়বো। বুঝছি, আপন নিজস্ব এই যে নিজের সুইসাইডের কথা যে এত উৎসাহ নিয়ে কয়, এরা জীবনে সুইসাইড করতে পারে না। বুঝতাই, সুইসাইড তো জীবনে করতে পারবি না। আমি বুঝছি তুই একটা অভিনয় করতেছিস না। ভাই আমি কোনো অভিনয় করতেছি না, আমার বিশ্বাস করেন ভাই, আমি কষ্টটা রাখতে পারতেছি না। তোর কষ্ট রাখতে হইব না, তোর কষ্ট কোনোদিন শেষ হইব না। তোর এখন একটা কামি করতে হইব, আর বাবরে মারতে হইব। ওর খবর আমি পাইছি, ও কোন জায়গায় আছে, তুই যাবি আমার লগে। গাইয়া মনে কর দাম করে নাক বরাবর একটা মারবি, ওর মাথাটা ঘুরে দিব, আর ওর আঙে গেলে আসবি। ভাই আপনি শুধু দেখেন কেমনে মারবো, এরকম কইরা। আমার যে একটা জিঙ্গেল করার কথা ছিল, আপনি তো সেটা ভুলেই গেছি। অবশ্য ভুলতে যাওয়ারই কথা। মাঝখানে যেই ঘটনাগুলো ঘটে গেল, ব্যাপারটা নিয়ে আমি খুব লজ্জিত। আর ওনার সাথে আমরা যেটা করেছি সেটা নিয়ে আপনিও মনে কষ্ট পাইছেন, আমিও মনে কষ্ট পাইছি। কিন্তু ভালো লাগার বিষয় হচ্ছে উনি আমাকে মাফ করে দিয়েছে, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। যেহেতু ব্যাপারটা সমাধান হয়ে গেছে, এখন তো আমার ব্যাপারটারও সমাধান করা দরকার। মানে আমার যে জিঙ্গলটা করার কথা
সেটা নিয়ে আপনার এখন একটু ভাবা উচিত। আসলে বাউল মানুষ তো, বাউলের মন সাদা কাপড়ের মতো, কোন একটা দাগ পড়লে না সহজে মুছে যায় না। আমার মনে হয় না এত সহজে উনি এগুলা করতে পারবে। না, ব্যাপারটা আমিও না খেয়াল করলাম, মানে ঘটনাটার পর থেকে না উনি আমাকে দেখে না আর আগের মতো ব্যবহার করে না, কেমন যেটা একটা চেঞ্জ। আপনি চিন্তা করেন না, ওইটা আমি ঠিক করে ফেলবো, আগের মতো হয়ে যাবে, দায়িত্বটা আমার। আপনি আর কি করবেন, আপনার তো সময়ই নেই। আপনার বাবা মা কি একটা সংগঠন করছে, আপনি সেটা নিয়ে ব্যস্ত, মানে আমার যে জিঙ্গলটা করার কথা সেটা নিয়ে আপনি ভাবতেছেন না। আপনি যেভাবে বলতেছেন সংগঠনটা কিন্তু এত জটিল কিছু না, আবার এই সরলও না, মাঝামাঝি। আমাদের টার্গেট হচ্ছে আমাদের এই সংগঠনটাকে জেলা পর্যায় থেকে থানা পর্যায়ে, থানা পর্যায় থেকে ডোর টু ডোর পৌঁছে দেওয়া। ঠিক আছে, এই সংগঠনটা আমার শরীরে আছে, এই সংগঠনের জন্য আমি জীবনও দিতে পারি, নিজের জীবনকে বাজি রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, বুঝছি আপনি আপনার সংগঠন নিয়ে অনেক কিছু করবেন, সেটা করেন, আমার কোনো ঝামেলা নেই। আমি এই মুহূর্তে চাই আপনি যেভাবেই হোক বাউলকে ম্যানেজ করে বাউল থেকে গানটা নিয়ে আমার জিঙ্গলটা প্রপার করে দেবেন। আমি আপনাকে কথা দিতে পারবো না, আমার সংগঠন নিয়ে আমি যেই পরিমাণের ব্যস্ত, এভরিডে আমাদের প্রোগ্রাম থাকে। তবে আমার মনে হচ্ছে দেখি নেক্সট উইকে সেম প্লেস আমরা দেখা করতে পারি উইথ বাউল। ঠিক আছে? ভাবতেই ভাল লাগে যখন আমার ভাবনার অবশিষ্ট কিছু থাকে না। হাঁটতেই ভাল লাগে যখন পথের কোনো সীমা থাকে না। সূর্যাস্ত মানেই নবসূর্যোদয়, রাত্রি যাপনটা তাই মন্দ লাগে না। চক্ষু সমান ছিদ্রটাই যথেষ্ট, আধার হতে আলো দেখতে আর বেশি লাগে না। আর আমার ভালোবাসতেই ভালো লাগে যখন আমার ভালোবাসায় কারো কিছুই যায় আসে না। আজ 11 বছর আমাদের সম্পর্কে, কিন্তু ওই 11 বছরে আমরা দুইজন দুজনকে কতটুকু চিনেছি? কতটুকু চিনেছি সেটা কথা না, কথা হচ্ছে যে আমরা কি কেউ কাউকে চিনতে চেয়েছি? 11 বছর হয়ে গেছে, আর কত সময় লাগবে আমাদের দুইজন দুইজনকে চিনতে, বলতে পারো? হ্যাঁ, 11 বছর অনেক সময়, আবার 11 বছর কিন্তু মুহূর্তেই চলে যায় বা চলে গেছে, খুব বেশি একটা সময় না। সেই 11 বছরে আমরা একসাথে অনেক সুন্দর সময় পার করছি, ঝগড়া করছি, অনেক গভীরে গিয়ে মিশছি, কিন্তু কেউ কাউকে বোঝার চেষ্টা করি নাই বা চেনার চেষ্টা করি নাই যে আমরা কি চাই, কেন চাই বা কতটুকু চাই। তবে সবই যে হতাশা তা না, একটা আনন্দের ব্যাপারও আছে। সেটা হচ্ছে এই 11 বছরে যাই হোক আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে যাইনি। আচ্ছা, তুমি কি এখন এটা আমাদের এই সম্পর্কটার একটা সুন্দর পরিসমাপ্তি চাও? মানে আমরা সুন্দর করে বাঁচি, একসাথে বাঁচি? হ্যাঁ চাই। ফাইন, তাহলে সেই ক্ষেত্রে প্রফুল্ল সার একটা তত্ত্ব আমরা অ্যাপ্লাই করি। আবার সেই প্রফুল্ল শাহ? আগে শুনো। প্রফুল্ল সাহ আসতেই পারে। আচ্ছা, জীবনের তো ধরো অনেকগুলো বাঘ থাকে, থাকে না? তো জীবন থেকে কি তুমি ঘুম বাদ দিতে পারবা, বা তোমার ধরো যে মানে কাঁচা বাজার বাদ দিতে পারবা, বা তুমি নদী বাদ দিতে পারবা? সেটা নদী নিয়ে আমরা সবসময় থাকি না, কিন্তু নদীটা আসে। কাঁচা বাজারটাতে আমরা সবসময় চাই না, কিন্তু সেটা দরকার। সো প্রফুল্ল সাহ আসতেই পারে। আমি কতটুকু নিব কতটুকু নিব না সেটা তো আমাদের বিষয়, তাই না?
যদি তুমি চাও যে আমরা একসাথে বাঁচি, আমরা একসাথে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা তত্ত্ব ফলো করতে পারি। তুমি কি চাচ্ছ আমরা একসাথে থাকি? হ্যাঁ, আমি চাচ্ছি আমরা একসাথে থাকি। তাহলে আমরা 1 মিনিট, জাস্ট 1 মিনিট আমরা কেউ কোনো কথা বলবো না, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবো, আর সেই 1 মিনিট আমরা মনে মনে এটা বলবো যে আমরা যা বলবো এই 1 মিনিটের পরে সত্য বলবো, মিথ্যা বলবো। সম্ভব? হ্যাঁ সম্ভব, আমি কথা দিলাম, আমি যা বলবো সত্য বলবো, কোনো মিথ্যা কথা বলবো না। তাইলে 1 মিনিট। হ্যাঁ, 10 মিনিট, স্টার্ট। থ্যাংক ইউ। তার মানে তুমি চাচ্ছ যে আমরা এই মুহূর্ত থেকে সারা জীবন একসাথে থাকি, এই জীবনও তো বটেই, যেন আমরা পরের জীবনও একসাথে থাকতে পারি, এরকম? হ্যাঁ, আমি এটাই চাচ্ছি। তার মানে তুমি চাচ্ছ যে আমরা খুব চমৎকার চমৎকার সময় আমরা পার করব, কোনো অবিশ্বাস, ঝগড়াঝাটি এগুলো হবে না? শিওর? ভেবে বলছো? আমি একদম ভেবেই বলছি। ফাইন, তার মানে আমাদের বিয়ের সময়টা বাজবে, কিন্তু আমার 2 দিন সময় লাগবে। ঠিক আছে, তুমি থাকো, আমি আসি। আসি মানে? মানে কি হয়েছে, তুমি চলে যাচ্ছ কেন? 11 বছর অনেক সময়। হ্যাঁ, 11 বছর লাগে না, কিন্তু আমরা 11 বছর পরে এসে সিদ্ধান্ত নিলাম যে বিয়ে করব, তারপর আবার তোমার আরো 2 দিন সময় লাগবে। তার মানে তুমি সত্য বলো নাই, বা তোমার ভেতরে কনফিডেন্সের অভাব, কিংবা অন্য কিছু খেলা করতেছে, যেই অনেক হিসাব নিকাশ, এটা তুমি এই 2 দিনে মিলাবা। তার মানে তো ব্যাপারটার মধ্যে তুমি নাই, তুমি হিসাব মিলো, আমি তোমার হিসাবের মধ্যে আসবেন। শোনো, তুমি আমাকে বিশ্বাস করো, মানে আমার মধ্যে কনফিডেন্সের কোনো অভাব নেই। আমি বিয়েটা করব, অবশ্যই করব, কেন করব না? কিন্তু আমি যদি এর জন্য 2 দিন সময় চাই, আমি তো কোনো অন্যায় করি না। 2 দিন সময় তো আমি চাইতেই পারি, পাইতেই পারি, তাই না? সেক্ষেত্রে তুমি যদি আমাকে 2 দিন সময় দাও, তাহলে তোমার এমন কি ক্ষতি হবে আমাকে বলো? গুড বাই। যেও না। শুনো, তুমি কি তো আমাকে ভুল বুঝতেছো? আরে আমি তো 2টা দিন সময়ই চাইছি, এমন কি অন্যায় করছি আমি? ছোট ভাইজান, এই যে নামের লিস্ট করে দিয়েছি, একটু দেখেন। এই গিলাল হচ্ছে কি, এখন থেকে এই যে গরিব বড় লোক, এই যে বৈষম্যহীন হইতে হবে। মানে উঁচু শ্রেণী, নিচু শ্রেণী, গরিব লোক, বড় লোক, এসব ভেদাভেদ থাকবে না। লালনের যে ফিলোসফি, যে বাউল তত্ত্ব, এইসব দিয়ে আমরা মানুষের হৃদয়ে ঢুকে যাব। সৎ মানুষেরা যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, সেটা শক্তি কিন্তু অনেক। বাউলের সাথে জিঙ্গেল যায় না। এই যে দেখতেছ চতুর্দিকে, এই জায়গাটা হচ্ছে আমার। যার মধ্যে একতা নাই, সততা নাই, নীতি নাই, সে কি মানুষ? আরে তেল দিয়া খটকা, খাইতে খাইতে পটকা, বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।